আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমবারই ব্যাংকে চাকরি নিশ্চিত করবেন যেভাবে, এই টপিকের উপর আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় ৩,০০০ পদের ব্যাংকের সার্কুলার এসেছে, চলমান আছে। অলরেডি ২টা পদের সার্কুলারে আবেদনের যে সময়সীমা সেটা পেরিয়ে গেছে, এবং আরেকটা পদের আবেদন বর্তমানে চলছে, সেটা হচ্ছে অফিসার ক্যাশ, যেটা ১৭ তারিখ শেষ হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্যান্য চাকরির তুলনায় ব্যাংকের চাকরির প্রস্তুতি নেয়ার যে সময়, এটাও খুবই সংক্ষিপ্ত। মোটামুটি ৬ মাস যদি কেউ পড়াশোনা করে। আজকে আপনাদেরকে এমন কিছু কৌশলের কথা বলবো যে কৌশলগুলো আপনারা আসলেই জানেন না, বা যে কৌশলগুলো আসলে ফলো করলে খুব দ্রুততম সময়ের ভিতর ব্যাংকের চাকরি নিশ্চিত করা যায়। এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল আছে, এই কৌশলগুলো আপনাদেরকে আমি বলবো। আর পাশাপাশি অন্যান্য যে চাকরি পরীক্ষা, আমরা তো সাধারণত বিসিএস, প্রাইমারি নিবন্ধন, এই তিনটার পিছে ছুটতে ছুটতেই তো আমরা বেশি অভ্যস্ত। তো দেখা যাচ্ছে যে ব্যাংকের চাকরি কিন্তু অন্যতম একটি চাকরি। এখন আপনি তো এই ব্যাংকের যে এতগুলো যে সংখ্যক প্রায় ৩,০০০ পদে যে সার্কুলার এসেছে, তো এই সার্কুলারে যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিতে চান, তো তারা আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, মানে তাদের কিভাবে প্রস্তুতি নিলে প্রথমবারই চাকরি নিশ্চিত করা সম্ভব। কারণ আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ব্যাংকের চাকরির জন্য ৬ মাস যদি কেউ যদি দিনরাত পরিশ্রম করে, বা ৬ মাস যদি একটু ভালো করে প্রস্তুতি নেয়, তার 100% ব্যাংকে চাকরি হবেই হবে। মানে ১ বছরের মধ্যেই সে একটা চাকরি পাবে। কারণ বর্তমান সময়ে যে ৩,০০০ পদে যে সার্কুলারটা চলতেছে, এটা দেখবেন যে আগামী ১ বছরের মধ্যে এটা নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। মানে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যেই ইনশাআল্লাহ চাকরি পরীক্ষা হয়ে যাবে। যেটা আপনারা দেখেছেন ২০২৫ সাল ভিত্তিক যে সার্কুলারগুলো হয়েছে, সেই সার্কুলারগুলো হওয়ার পর কিন্তু পরীক্ষা নিতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। যেমন আজকে অফিসার ক্র্যাশের যে পরীক্ষাটা হলো, খুব দ্রুততম সময়ের ভিতর কিন্তু হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এডির একটা সার্কুলার তো হয়ে গেছে, সেটার পরীক্ষা আগামী ১৭ তারিখ। তার মানে দেখেন কত ফাস্ট কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে। তার মানে এটার একটা ধারাবাহিকতা আছে। ব্যাংকের চাকরি একটা, মানে ব্যাংকের চাকরি পরীক্ষার বা প্রস্তুতির একটা সুবিধা হলো যে এটার ধারাবাহিকতা আছে, এবং পরীক্ষাগুলো খুব দ্রুততম সময়ের ভিতরেই হয়ে থাকে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে আমরা যেটা জানাবো, তো শুরুতেই একটু ছোটোখাটো একটা বিজ্ঞাপন দিয়ে নিই। সেটা হচ্ছে যে যারা ব্যাংক জব প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা ব্যাংক জব কম্বাইন্ড যে গোল্ড লাইফ ব্যাচ 10, এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। কারণ আপনাদের ক্লাসগুলো নেয় কারা, এখানে যারা ক্লাস নেয় সবাই ব্যাংকার। এখানে প্রত্যেকেই এডি আছে, ডিডি আছে, বাংলাদেশ ব্যাংকের এডি, ডিডি, তারপর সিনিয়র অফিসার, এনারাই কিন্তু এই ক্লাসগুলো নিয়ে থাকেন। তো এখানে আপনারা যুক্ত হতে পারেন মাত্র ২১৫০ টাকা। আর এই ব্যাচটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। কম্বাইন্ড বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকের প্রিলি হয়, প্রিলির পরেই কিন্তু দেখা যায় ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে কিন্তু রিটেন পরীক্ষা শুরু হয়ে যায়। মানে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ সর্বোচ্চ। প্রিলির পরে কিন্তু রিটেন হয়, এই রিটেনের পরেই কিন্তু ভাইভা হয়। তো যার কারণে আপনি একবার প্রিলির প্রস্তুতি নেবেন, তারপর প্রিলির পর রিটেনের জন্য পড়াশোনা করবেন, তারপর ভাইভা, এভাবে কিন্তু সময় পাবেন না। তার মানে আপনাকে একদম কম্বাইন্ড একটা প্রিপারেশন নিতে হবে, প্রিলি, রিটেন এবং ভাইভা একসাথে। যদি আপনি কম্বাইন্ড প্রস্তুতি নিতে না পারেন, তাহলে কিন্তু ব্যাংকের চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন না। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য এখানে আমাদের প্রিলি, রিটেন, ভাইভা একদম কম্বাইন্ড একটা কিন্তু ব্যাচটা করানো হয়। মাত্র ২১৫০ টাকা আপনারা যুক্ত হতে পারেন। যেহেতু বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যাম্পিয়ন অফার ৫৮% ছাড়ে এই অফারটা চলতেছে। তো আপনারা যদি দেখেন যে বর্তমানে চলমান যে ভাইভা, অর্থাৎ যে মানে চলমান যে পদগুলো বা যেগুলোতে আপনারা আবেদন করেছেন বা এখনও সময় আছে, তো আমরা যদি সার্কুলারটা দেখি ২০২৬ সাল ভিত্তিক যে সার্কুলার বা ২০২৫ সাল ভিত্তিক যে সার্কুলারগুলো এসেছে, সেটা হচ্ছে যে সিনিয়র অফিসার। দেখেন এখানে কতটি পদ আছে, ৯০৩টা পদ আছে। ৯০৩ পদে কিন্তু সিনিয়র অফিসার এখানে আছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে অফিসার জেনারেল এখানে ৭২৫টা পদ আছে, অফিসার জেনারেল যেটা সমন্বিত যে ব্যাংকগুলো আছে। আর অফিসার ক্যাশে এখানে এসেছে ১৩৩৫টা শূন্যপদ। এতগুলো শূন্যপদ, প্রায় ৩,০০০। আমরা যদি এখানে যদি দেখি ৭ ৯ ১৬, প্রায় ৩,০০০-এর মতো, প্রায় ৩,০০০ প্লাস মাইনাস প্রায় শূন্যপদের একটা সার্কুলার, বিশাল একটা সার্কুলার আছে। এরপর কিন্তু সার্কুলার হবে আরসির একটা সার্কুলার আসবে, এখানে ১৫০-২০০ পদে থাকবে। এছাড়াও এবছরই বাংলাদেশ ব্যাংকের এডির আরেকটা নতুন একটা সার্কুলার সামনে পাবেন, হয়তো এবছরের শেষে না হলে আগামী বছরের শুরুতে। তো এই যে প্রিপারেশনটা বা এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই যে এত সংখ্যক পদে যে সার্কুলারটা এসেছে, তবে একটা অশনি সংকেত আছে এখানে। সেটা হচ্ছে যে
এই যে কিছুদিন আগে অর্থাৎ এই যে বর্তমানে যে পরীক্ষাগুলো চলমান মানে 2024 সাল 25 সালে যে সার্কুলারগুলো এসেছিল সেই সার্কুলারগুলোর অধীনে যে পরীক্ষাগুলো চলমান, যেমন আজকেও যেটা পরীক্ষা হলো, এই পরীক্ষা পদ্ধতিতে কিন্তু একটু চেঞ্জ আসছে। আগের মতো একবারেই প্রস্তুতি নিলে কিন্তু 5টা 6টা পদে একবারই পরীক্ষা দিতে পারবেন না। এখানে পরীক্ষা পদ্ধতিতে কিন্তু একটু চেঞ্জ এসেছে। যারা ব্যাংকের পড়াশোনা করেন বা যারা পরীক্ষা দিয়েছেন আজকে, তারা নিশ্চয়ই জানেন যে আপনাদের পরীক্ষা পদ্ধতিতে কিন্তু একটু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো যে কোথায় কোথায় পরিবর্তন আসছে। তো এই যে প্রায় 3000 পদের একটা যে সার্কুলার, এখানে দেখা যায় যে সিনিয়র অফিসার 9ম গ্রেডের আর হচ্ছে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ এটা হচ্ছে 10ম গ্রেডের। তার মানে আপনি আগামী 6টা মাস যদি প্রস্তুতি নেন, গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে প্রায় 3000 পদের চাকরির যে সার্কুলারটা এসেছে বা হচ্ছে বা বর্তমানে চলমান আছে, এগুলোতে কিন্তু আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। মানে অনায়াসে আপনি এখান থেকে একটা চাকরি কিন্তু লুফে নিতে পারবেন। মানে আবেদন তো করেছেন অনেকেই। তো এর ভিতরে গতকালকে একটা আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, একটা 21 তারিখ শেষ হয়েছে গত মাসের, এখনও একটা চলমান আছে যেটা 12 তারিখ শেষ হবে। অর্থাৎ আজকে জুলাইয়ের 3 তারিখ, আগামী 12 তারিখে শেষ হবে। সেটা হচ্ছে অফিসার ক্যাশের 1335টা পদে শূন্যপদ আছে। যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলেন, যাদের যোগ্যতা আছে আবেদন করার। মানে এখানে মানে করার কোনো দরকার নেই, বা আবেদন না করার বা অন্য কোনো এখানে এক্সকিউজ দেখানোর কোনো দরকার নাই। তো এখানে আবেদন করতে কি লাগে? এখানে লাগে সাধারণত স্নাতক পাস লাগে। স্নাতক বলতে স্নাতক সম্মান মানে 4 বছর মেয়াদি যে ডিগ্রি, যেটা মানে 4 বছর মেয়াদি যেটাকে আমরা অনার্স ডিগ্রি বলে থাকি, অনার্স লাগবে এখানে। আর অবশ্যই 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 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। এটা সিনিয়র অফিসারের কন্ডিশন। সিনিয়র অফিসারে যারা আবেদন করবেন আপনাদের অবশ্যই কমপক্ষে 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। তবে একটা প্রথম শ্রেণী কি 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। আর কমপক্ষে আপনাদের সমগ্র জীবনে একটা প্রথম শ্রেণী থাকতে হবে অফিসার, যেটা জেনারেল এবং ক্যাশ, এই 2 পদে। তবে তৃতীয় বিভাগ কোনো পর্যায়ে গ্রহণযোগ্য নয়। তৃতীয় বিভাগ কখনোই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেল কোনো পদেই কোনো পর্যায়ে, মানে আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স, কমপক্ষে অনার্স, এই 3টা পর্যায়ে কোনো পর্যায়েতেই আপনাদের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তবে সিনিয়র অফিসারের কন্ডিশন হচ্ছে যে কমপক্ষে 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। 3টার ভিতরে কমপক্ষে 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। মানে ফার্স্ট ক্লাস থাকতে হবে, একটা সেকেন্ড ক্লাস থাকলেও কোনো সমস্যা নেই। আর যেটা অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ, 3টার ভিতরে কমপক্ষে একটা প্রথম শ্রেণী থাকতে হবে। বাকিগুলোতে প্রথম শ্রেণী না থাকলেও চলবে, দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, তবে থাকলেও হবে। তবে তৃতীয় শ্রেণী কখনো গ্রহণযোগ্য না, যেটাকে আমরা 3rd গ্রেড বলি বা 3rd ক্লাস বলি, যেটাকে বা 3rd ডিভিশন যেটাকে আমরা বলি, তৃতীয় গ্রেড কখনো গ্রহণযোগ্য নয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যাদের এই ধরনের কন্ডিশন আছে তারা অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন বা করেছেন। এখন আমরা যেটা দেখব, আমরা একটু পদোন্নতিগুলো দেখি। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বিসিএস এর প্রশাসন ক্যাডারে খুব দ্রুত কিন্তু পদোন্নতি হয়। আপনারা দেখেন প্রশাসন ক্যাডারকে মানুষ কেন বেশি পছন্দ করে বা এটার প্রতি মানুষের কেন ঝোঁক বেশি? কারণ বিসিএস প্রশাসন ক্যাডারের যে পদোন্নতিটা এটা খুব দ্রুত গতিতে হয়। তবে তার থেকেও দ্রুত গতির পদোন্নতি হয় বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। আপনারা যদি দেখেন ভালো করে যে বাংলাদেশ ব্যাংকের অধীনে যেগুলো ব্যাংক রয়েছে, স্টেট ওন্ড যে ব্যাংকগুলো আছে, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে কিভাবে হয়, আপনি যদি অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ হিসাবে যদি জয়েন করেন, এখান থেকে আপনি সিনিয়র অফিসার হবেন। সিনিয়র অফিসার থেকে আপনি প্রিন্সিপাল অফিসার হবেন, সেখান থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এখান থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এখান থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার। ঠিক আছে? তবে একজন প্রার্থী জীবদ্দশায় অন্তত পক্ষে এজিএম হবেন, মানে এজিএম সবাই হবেন, তার জীবদ্দশায় এজিএম সবাই হবেন। যিনি অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ হিসাবে 10ম গ্রেডে যিনি জয়েন করবেন, তিনি তার জীবদ্দশায় এজিএম পর্যন্ত যেতে পারবেন অনায়াসে। আর ডিজিএম এবং জেনারেল জিএম আর ডিএমডি, এমডি, এইগুলো হচ্ছে যে পর্যায়ক্রমে যাদের একটু বয়স ভালো থাকবে, বয়স যদি থাকে তাহলে আপনি হতে পারেন, তবে কমপক্ষে এজিএম পর্যন্ত আপনি কনফার্ম যেতে পারবেন। আর যারা সিনিয়র অফিসার হিসাবে যোগদান করবেন, তারা অনায়াসে জিএম পর্যন্ত যেতে পারবেন। কমপক্ষে জিএম পর্যন্ত আপনারা যেতে পারবেন যারা সিনিয়র অফিসার হিসাবে যোগদান করবেন, যদি আপনার বয়সটা যদি ওইরকম থাকে, মানে 25 থেকে 30-এর ভিতরে যদি আপনি জয়েন করেন, তাহলে অনায়াসে জিএম পর্যন্ত যেতে পারেন। এছাড়াও সামনে আরও বেশ কিছু সার্কুলার আসবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের
একদম যেটা পিওর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল যেটাকে বলা হয়, অফিসার জেনারেল প্লাস অফিসার ক্যাশ, যেটা এখানে বেশ কিছু পদে সার্কুলার আসবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যেভাবে হচ্ছে যে পদোন্নতিটা হয় সেটা হচ্ছে যে অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ হিসেবে যদি কেউ যোগদান করে, সে পর্যায়ক্রমে এডি হবে বাংলাদেশ ব্যাংকের, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখান থেকে হবে ডিডি ডেপুটি ডিরেক্টর, এখান থেকে হবে জেডি জয়েন্ট ডিরেক্টর, এখান থেকে হবে অ্যাডিশনাল ডিরেক্টর, মানে অ্যাডিশনাল ডিরেক্টর যিনি, এখান থেকে হবেন ডিরেক্টর। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকে যারা অফিসার জেনারেল হিসেবে যোগদান করে তার অনায়াসে অ্যাডিশনাল ডিরেক্টর হইতে পারেন, এটা হবেনি। মানে একদম যদি কেউ 32 বছর পার করে, যদি 32 বছর বয়সে গিয়ে যদি আবেদন করে, 32 বছর বয়সে 33-34 বছর বয়সে যদি সে যোগদান করে, তিনিও অ্যাডিশনাল ডিরেক্টর হতে পারবেন। আর যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগদান করবেন তিনি কমপক্ষে ইডি পর্যন্ত হতে পারেন, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত অনায়াসে যেতে পারেন, তার জীবদ্দশায় তিনি যেতে পারবেন যদি মোটামুটি 30-এর আগে যদি যোগদান করে, 25 থেকে 30-এর ভিতরেই। এই জন্য আপনাদের বিশেষ করে যারা সদ্য অনার্স যারা শেষ করেছেন অবশ্যই শেয়ার দিবেন, তারা বেশি উপকৃত হবেন। যারা সদ্য অনার্স শেষ করেছেন আমি মনে করি যে তাদের একদম অন্যদিকে না তাকায় ব্যাংকের এটাকে টার্গেট করা উচিত। কারণ একদম জীবনের শুরুতে অর্থাৎ 25-26 বছর বা 27 বছর বয়সেই তারা কিন্তু এই মানে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলো বর্তমানে একটা সার্কুলার চলমান আছে আর 2টার আবেদন প্রক্রিয়া তো শেষ। তো আপনারা যেটা অফিসার ক্যাশ এটাতে চলমান আছে, এটাতে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন যারা সদ্য অনার্স শেষ করেছেন, করে একটা 6 মাসে একটা প্রস্তুতি শুরু করে দেন, তাহলে কিন্তু হয়ে যায়। এখন 6 মাসের প্রস্তুতিতে বেশ কিছু কৌশল লাগবে। সেই কৌশলগুলো হচ্ছে যে সবাই বলে যে বই পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, এই পড়তে হবে, সেই পড়তে হবে, কিন্তু এর চেয়েও আরও গোপন কিছু কৌশল আছে যে কৌশলগুলো অবলম্বন করলে আপনার ব্যাংকের চাকরির প্রস্তুতিটা কিন্তু খুব দ্রুত গতিতে আপনি নিতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন। সেগুলো আজকে আমি বলার চেষ্টা করব। এরপর খেয়াল করে দেখেন আমরা একটা পদের প্রমোশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে এখানে সিনিয়র অফিসার নবম গ্রেডে যারা যোগদান করবেন তাদের ক্ষেত্রে কি কি সুবিধা আছে, এই সুবিধাগুলো একটু ভালো করে একটু দেখার চেষ্টা করি। যেমন প্রথম প্রমোশন তার হবে অ্যাভারেজ +5-, মানে 5 বছর আগে পিছে, কারো 3 বছর পরেই কিন্তু প্রমোশন হয়ে যেতে পারে, 2.5 বছর প্রমোশন হতে পারে, 3 বছর হতে পারে, তবে অবশ্যই 5-এর ভিতরে। ঠিক আছে, 5-এর ভিতরে, 5-এর ভিতরেই কিন্তু 5-এর ভিতরেই আপনার একটা প্রমোশন হয়ে যাবে। এরপর দেখা যায় আশা করা যায় সবাই এজিএম হবে, চতুর্থ গ্রেড, মানে সিনিয়র অফিসার হিসাবে যারা যোগদান করবে তারা সবাই এজিএম পর্যন্ত অনায়াসে যেতে পারবে, যেটা একটু আগে আমি আলোচনা করেছি। এটা হলো চতুর্থ গ্রেড, 4th গ্রেডে, মানে বাংলাদেশ ব্যাংকের যে গ্রেডিং সিস্টেম সেই গ্রেড অনুযায়ী চতুর্থ গ্রেডে সবাই যেতে পারবেন, এটা আশা করা যায় সবাই যেতে পারে। এজিএম যদি আপনি হয়ে যান তাহলে ইন্টারেস্ট ছাড়া আপনাকে কোনো ঘুষ মানে সুদ দিতে হবে না, সুদ ছাড়াই আপনি 30 লাখ টাকা পর্যন্ত কার লোন নিতে পারবেন, মানে সুদবিহীনভাবে আপনি 30 লাখ টাকা নেবেন, 30 লাখ টাকায় আপনাকে পরিশোধ করতে হবে, আপনি কার লোন পাবেন যদি এজিএম হতে পারেন। এছাড়াও মাসে 40,000 টাকা আপনি মেইনটেনেন্সের জন্য পাবেন, প্রত্যেক মাসে 40,000 টাকা পাবেন মেইনটেনেন্স, অর্থাৎ আপনার ড্রাইভার, গাড়ি মেইনটেনেন্স, তেল খরচ, এগুলো হাবিজাবি দিয়ে প্রায় 40,000 টাকা আপনি এক্সট্রা আপনাকে বাংলাদেশ ব্যাংকের, মানে ওই যে ব্যাংকে আর কি, বাংলাদেশ ব্যাংকের অধীনে যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংক আপনাকে পে করে দিবে, আপনাকে দিয়ে দিবে। এছাড়াও যদি আপনি ডিজিএম হলে আপনি 45,000 টাকা পাবেন মেইনটেনেন্সের জন্য, আর জিএম হলে আপনি গাড়ি মেইনটেনেন্সের জন্য পাবেন 50,000 টাকা। এই সুবিধাগুলো আপনার কিন্তু আছে। ঠিক আছে, এই সুবিধাগুলো দেখেন সরকারি চাকরিতে এই ধরনের সুবিধা পাইতে গেলে অন্যান্য চাকরিতে কিন্তু, যেমন প্রাইমারিতে এই ধরনের সুবিধা আপনি পাবেন না। হ্যাঁ, আপনি পাবেন যদি টিও হতে পারেন, সেখান থেকে যদি মন্ত্রণালয় পর্যন্ত যেতে পারেন, মানে অধিদপ্তর পর্যন্ত যদি যেতে পারেন তাহলে সম্ভব, কিন্তু সেই পর্যন্ত কয়জন যেতে পারে। কিন্তু যিনি সিনিয়র অফিসার হিসাবে যারা যোগদান করেছে তারা আশা করা যায় তাদের জীবদ্দশা প্রত্যেকেই এজিএম হবে, আর এজিএম হলে এই সুবিধাগুলো সে পাবে, মানে প্রত্যেকেই পাবে, যারাই সিনিয়র অফিসার হিসেবে যোগদান করবে তারাই একসময় এজিএম যদি হয়ে যায় তাহলে এই সুবিধাগুলো পাবে। ডিজিএম যদি হতে নাও পারে, এজিএম তো হতে পারবে, কমপক্ষে এজিএম সবাই হতে পারে। এছাড়াও দেখা যায় এদের বেসিকটা শুরু হয় ব্যাংকের একটু অন্যরকম হিসাব, 23,100 টাকা থেকে বেসিক থেকে শুরু হয়। এটা হচ্ছে 2015 সালের যে আপনাদের যে পে স্কেল। তবে নতুন পে স্কেলে তারা অ্যাকচুয়ালি কত পাবেন এটা এখনো জানা যায়নি, এটা জানা গেলে তো আরও ডাবল হয়ে যাবে। মানে 23,000 টাকাটা যদি আপনি 50%ও যদি হয়ে যায় এটা প্রায় 33-34,000 টাকা হয়ে যাবে। মানে নতুন পে স্কেল হিসাবে আমি বলতেছি না, এটা 2015 সালে যে পে স্কেল সেই হিসাবে বলতেছি। নতুন পে স্কেলে তো বেতন অনেক বেশি হবে। তো এখানে বাসা ভাড়া থাকে এই 23,100 টাকার 45% থাকে, 45% থাকে। এটা হলো কি বাসা ভাড়া সিটি কর্পোরেশন যদি হয়, আর অন্যান্য জায়গা যদি হয় জেলা বা উপজেলা পর্যায়ে সেখানে 40% থাকে। তার মানে 23,100 টাকার 45% যদি আপনি সিটি কর্পোরেশন এরিয়াতে থাকেন তাহলে 45% বাসা ভাড়া দিবে, আর অন্যান্য জায়গায় যদি হয় তাহলে 40%।
এছাড়াও আপনাকে মেডিকেল হিসাবে দিবে 1500 টাকা দিবে মেডিকেলের জন্য, মানে যেটাকে বলা চিকিৎসা ভাতা। এছাড়াও অ্যাকাউন্টে ঢুকবে সিটি কর্পোরেশন হলে, যদি সিটি কর্পোরেশন এলাকা হয় তাহলে বাসা ভাড়া মেডিকেল সহ ঢুকবে হচ্ছে 35,990 টাকা। আর যদি উপজেলা বা জেলা পর্যায়ে যদি হয় তাহলে আপনার বাসা ভাড়া সহ ঢুকবে 34,995 টাকা। এখানেই শেষ নয়, এটা হচ্ছে বাসা ভাড়া এবং মেডিকেল সহ, কিন্তু এরপরে কিন্তু আরও টাকা পাবেন, এরপর কিন্তু আরও আপনারা পাবেন। এটা হচ্ছে বাসা ভাড়া। এর সাথে আবার যুক্ত হয়েছে নতুন করে প্রতি কর্মদিবসে 400 টাকা করে গড়ে প্রায় 8,000 টাকা আপনি লাঞ্চ ভাতা পাবেন। শুক্র শনি যদি বন্ধ থাকে, শুক্রবার শনিবার, তাহলে মাসে প্রায় 20 থেকে 21 দিন আপনাকে ডিউটি করতে হচ্ছে, 20 থেকে 21 দিন, তাহলে 20-21 দিন বা 22 দিন, তা আমি এখানে 20 দিন হিসাব করলাম, 20 দিনে 400 টাকা করে হলে প্রায় 8,000 টাকা এখানে যুক্ত হচ্ছে। তাহলে এখান থেকে দেখা যায় সেই 35,000 টাকার সাথে কিন্তু যুক্ত হচ্ছে আরও 8,000 টাকা লাঞ্চ ভাতা। তাহলে দেখেন এখানে কতটা সুযোগ সুবিধা। তার মানে আপনি সিনিয়র অফিসার হিসেবে যোগদান করলে অনায়াসে কিন্তু আপনি 40+ বেতন কিন্তু আপনি পেয়ে যাবেন, সকল সুযোগ সুবিধা দিয়ে প্রায় 40-42-43-44 হাজার মতো আপনার বেতন বা আরও বেশি বেতন কিন্তু আপনার ঢুকবে। এছাড়াও দেখা যায় বার্ষিক একটা ইনসেনটিভ থাকে, এটা ব্যাংক ভেদে কিন্তু ইনসেনটিভের বিভিন্ন ধরনের পর্যায় থাকে, বছরে একটা ইনসেনটিভ, 2টা 3টা 4টাও ইনসেনটিভ দিয়ে থাকে। এই ইনসেনটিভটা হয় সাধারণত বেসিকের 3 থেকে 4 গুণ ইনসেনটিভ পাবেন, মানে আপনি বছরে ইনসেনটিভ পাবেন যে কয়টাই পান না কেন, যদি আপনি বছর যদি 3 গুণ ইনসেনটিভ যদি পান তাহলে প্রায় 23,100 টাকা বেসিক, প্রায় এটাকে 3 গুণ করলে 69,300 টাকা অতিরিক্ত বেতন বহির্ভূতভাবে পাচ্ছেন বছরে। তাহলে আপনি মাস হিসেবে যদি ভাগ দেন তাহলে প্রায় 5,775 টাকা পাচ্ছেন অতিরিক্ত, মানে মাসে প্রায় 6,000 টাকা করে গড়ে পড়তেছে। মানে এটা কিন্তু আপনাদের আলাদা একটা ইনকাম, মানে আপনার মূল বেতন সব কিছু পাচ্ছেন, পাশাপাশি আপনাকে ইনসেনটিভ দিবে এটা অতিরিক্ত। তাহলে এই হিসাবে দেখা যায় গড়ে মাসে 6,000 টাকা পাবেন। এখন সামনে নতুন পে স্কেল অনুযায়ী বেতন কত হবে এটা জানাবে, খুব শীঘ্রই জানাবে। তা খুব শীঘ্রই এটা কার্যকর হয়ে গেলে তো ইনসেনটিভের পরিমাণও আরও বাড়বে, যেহেতু বেসিক বাড়বে ইনসেনটিভ বাড়বে। আমি যেটা বলতেছি এটা 2015 সালের যে পে স্কেল সেই অনুযায়ী। এরপর দেখেন এখানে জিপিএফ 1 বছর পর থেকে 5 থেকে 25% পর্যন্ত কাটতে পারে, মানে প্রথম বছর আপনার কোনো জিপিএফ কাটবে না। জিপিএফ বলতে যেটা বুঝে আপনি রিটায়ার করার পর আপনি যে টাকা যে পাবেন, এককালীন টাকা পাবেন, পেনশন পাবেন, এই যে সুবিধাটি, তো এটা আপনি ইচ্ছাধীন। এটা সর্বনিম্ন 5% কাটাতে পারে। আপনি যদি মনে করেন যে না আমি 10% কাটাবো, রিটায়ারের পর আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো, বা আমি 20% কাটাই রাখবো, অথবা আমার বেতনের 25% কাটিয়ে রাখবো, এটা হচ্ছে আপনার ইচ্ছাধীন। তবে 5% এটা হচ্ছে অ্যাভারেজ সবারই কাটবে, কিন্তু আপনি চাইলে এটা 25% পর্যন্ত আপনি কেটে রাখতে পারেন। যত বেশি কেটে রাখতে পারেন এটা আপনার জমা থাকলো, চাকরি রিটায়ার করার পর আপনি দেখা যায় এটা একটা মোটা অঙ্কের টাকা পাবেন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো এটা কাটাই নিতে পারবেন। তাহলে সর্বমোট বেতন কত পড়বে আপনি যদি হিসাব করেন যে সিটি কর্পোরেশন এলাকা হলে আপনার বেতন ঢুকবে হচ্ছে বাসা ভাড়া সহ 35,990 টাকা, ঠিক আছে, 23,100 টাকা বেসিক ধরে, ব্যাংকের যে বেসিক 23,100 টাকা বেসিক ধরে 35,990 টাকা আপনার ঢুকবে। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া কত, 8,000 টাকা। এর সাথে আপনি বছরে যে ইনসেনটিভ পাবেন আপনার মূল বেসিকের 3 থেকে 4 গুণ পাওয়া যায়, তো 3 গুণও যদি পান প্রায় 5,775 টাকা আপনি মাসে যদি হিসাব করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার মাসিক বেতন প্রায় 49,765 টাকা হয়ে যাচ্ছে। মানে ওই ইনসেনটিভকে যে ইনসেনটিভ তো মাসে 2বার বা 3বার পাবেন, মানে বছরে 2 থেকে 3বার পাবেন। তো এটা হচ্ছে বেসিকের 3 গুণ থেকে 4 গুণ পাওয়া যায়। তো আমি 3 গুণ ধরে যদি হিসাব করি যে টাকাটা আসবে, এটাকে মাসিক যদি কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে প্রায় 50,000 টাকা আপনার মানে সিনিয়র অফিসার হিসাবে এটা আপনার অ্যাকাউন্টে আসবে আর কি। আর জেলা উপজেলা হলে 48,000, প্রায় 48,000, মানে প্রায় 49,000 টাকার মতোই আপনি পেতে যাচ্ছেন। দেখেন অন্যান্য যে চাকরির পরীক্ষা আপনি যদি বিসিএস এর সাথে যদি তুলনা করেন, হ্যাঁ সেটা বিসিএস তো বিসিএসই, কিন্তু একজন বিসিএস ক্যাডার 36,000 বা 37,000 টাকা বেতন পায় সর্বসাকুল্যে, কিন্তু একজন ব্যাংকার একই গ্রেডে হয়ে তার থেকেও কিন্তু অনেক বেশি বেতন পাচ্ছে, প্রায় 12-13,000 টাকা অতিরিক্ত বেতন সে পাচ্ছে কিন্তু এখানে। এছাড়াও একজন সিনিয়র অফিসার যিনি নবম গ্রেডে যোগদান করেন, এছাড়া অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, ওনাদেরও সুযোগ সুবিধা আছে, এনাদের থেকে হয়তো একটু কম আছে, এদের বেতন স্কেল একটু কম, সুযোগ সুবিধা একটু কম, তবে সুযোগ সুবিধার ধরন কিন্তু একই সুযোগ সুবিধা পাবে, শুধু পরিমাণটা একটু কম বেশি। দেখেন এখানে স্টাফ হাউস বিল্ডিং লোন আছে, আপনি হাউস বিল্ডিং লোন নিতে পারবেন, মানে আপনি বাড়ি করার জন্য এখানে লোন নিতে পারবেন। সিনিয়র অফিসার লোন পাবেন, হাউস বিল্ডিং লোন পাবেন 1,20,00,000 টাকা যদি 5 বছর চাকরি, যখন আপনার চাকরি বয়স 5 বছর পূর্ণ হবে তখন আপনি পাবেন 1,20,00,000 টাকা আপনি হাউস লোন নিতে পারবেন। তাও এটা পারবেন মাত্র 4% সরল সুদে, চক্রবৃদ্ধি সুদে না, সরল সুদে, মাত্র 4% সরল সুদে আপনি হাউস লোন নিতে পারবেন।
এছাড়াও বাইক লোন নিতে পারবেন 5 লাখ টাকা, এটাও 4% সরল সুদে যখন আপনার চাকরির মেয়াদ 3 বছর হবে। অর্থাৎ একজন সিনিয়র অফিসার হিসাবে যোগদান করার পরে যখন আপনার চাকরির মেয়াদ 3 বছর হবে তখন আপনি 5 লাখ টাকা বাইক লোন নিতে পারবেন 4% সরল সুদে। আর যখন আপনার চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনি সর্বোচ্চ 1,20,00,000 টাকা নিতে পারবেন আপনার বাড়ির জন্য, বাড়ি করার জন্য হাউস লোন হিসাবে আপনি নিতে পারবেন মাত্র 4% সরল সুদে। এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে তো লোন তো নিতেই পারবেন, এগুলো তো আপনি হচ্ছে সুযোগ সুবিধার ভিতর। এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে তো লোন তো নিতেই পারবেন, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে। এই হাউস লোনের জন্য মাসে শুধু আপনার বাসা ভাড়া কেটে রাখবে, চাকরি শেষ হলে বাকি টাকাটা কেটে রাখবে, শুধু বাসা ভাড়াটা কেটে রাখবে। আর যখন আপনার চাকরি শেষ হবে তখন গিয়ে বাকি টাকাটা তারা কেটে রাখবে। সুন্দর একটা সিস্টেম এখানে রেখে দিয়েছে, ঠিক আছে। মানে ওই যে আপনাকে যে 45% বা 40% বাসা ভাড়া দেয় ওইটা দিবে না, এইটা হচ্ছে লোন পরিশোধ হিসাবে তারা কেটে রাখবে, শুধু বাসা ভাড়াটুকু কেটে রাখবে। তার মানে আপনার কিন্তু বেতন থেকে কিন্তু খুব বেশি কিন্তু টাকা কিন্তু যাচ্ছে না কাটা। এছাড়াও দেখা যায় নিজের যে জমানো যে জিপিএফ, আপনি 5 থেকে 25% আপনি জিপিএফ যে জমাবেন এই টাকার উপরে প্রায় 12 থেকে 13% ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে, ঠিক আছে। অর্থাৎ মোট যে জিপিএফ যে টাকাটা জমা হবে প্রত্যেক মাসে যে বেতন থেকে আপনি যত শতাংশ কাটাবেন এটার উপর 12 বা 13% ইন্টারেস্ট এখানে যোগ হবে, যোগ হয়ে যত টাকা হয়। পাশাপাশি এখানে ল্যাম্প গ্রান্ট আছে, ল্যাম্প গ্রান্টের টাকা আছে, ছুটি থাকা সাপেক্ষে সর্বোচ্চ 18 মাসের লাস্ট বেসিক আপনি পাবেন। মানে আপনি যদি ছুটিতে থাকেন তাহলে 18 মাস পর্যন্ত আপনি মানে বেসিক একটা বেতন আপনি পাবেন ছুটি থাকা সাপেক্ষে। গ্র্যাচুইটি শেষ বেসিকের 45%-এর 230 গুণ। মানে আপনাকে বুঝতে হবে যখন আপনি গ্র্যাচুইটি কত পাবেন, আপনি চাকরি থেকে রিটায়ার করছেন, আপনার লাস্ট বেসিক কত ছিল, ধরেন যে আপনার লাস্ট বেসিক ছিল 42,000 টাকা, এই 42,000 টাকার 45% কত হয়, কত টাকা হয় এখানে একটা হিসাব দেওয়া আছে। যেমন ধরেন আপনার শেষ বেসিক হলো 1 লাখ টাকা বেতন, তো 1 লাখ টাকার 45% কত হয়, অবশ্যই আপনার শেষ বেসিক 1 লাখ টাকা হবে। নতুন পে স্কেল যেহেতু দিয়েছে, যারা এই যে সিনিয়র অফিসার হিসাবে সামনে এই সার্কুলারে যারা যোগদান করবেন তারা কিন্তু রিটায়ার করতে করতে লাস্ট বেসিক কিন্তু 1 লাখ টাকা হয়ে যাবে ততদিনে কিন্তু আরও 2-3টা কিন্তু পে স্কেল তারা পেয়ে যাবেন এবং লাস্ট বেসিক তারা 1 লাখ টাকা হয়ে যাবে আশা করা যায়। তো লাস্ট বেসিক যদি 1 লাখ টাকা হয় এটার 45% কত হয়, 45,000 টাকা। তাহলে 45,000 টাকাকে 230 দিয়ে গুণ দেওয়া হবে, কত দিয়ে গুণ, 230 দিয়ে যদি 45,000 টাকা গুণ দেন তাহলে আপনি এককালীন পাচ্ছেন 1,03,50,000 টাকা। পাশাপাশি আপনি জিপিএফ এর টাকা পাবেন নিজের, এরপর হচ্ছে ল্যাম্প গ্রান্টের টাকা পাবেন, এছাড়াও এই যে গ্র্যাচুইটির টাকা পাবেন কমপক্ষে 1 কোটি, মানে 1 কোটি টাকা কমপক্ষে পাবেন। তো এখান থেকেই তো প্রায় 2-2.5 কোটি টাকা আপনার হয়ে যাচ্ছে, 2.5 কোটি টাকা। এছাড়া পেনশন তো পাবেনই। তো সব কিছু মিলাই দেখা যায় যে একটা সুন্দর একটা মানে আপনি রিটায়ার করার পরেও প্রায় 2-2.5 কোটি টাকার মালিক কিন্তু আপনি থাকতেছেন, মানে এই টাকাটা কিন্তু আপনার থাকবে। আপনি রিটায়ার করেছেন কি একসাথে 2-2.5 কোটি টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনার জীবনে কিন্তু একটা বিশাল একটা কাজে লাগবে যখন আপনি অবসর জীবনযাপন করবেন, যখন আপনার জব থাকবে না তখন কিন্তু এই টাকাটা দিয়ে কিন্তু আপনি বসে বসে খাইতে পারবেন। মানে এই টাকাটা আপনি যে কয়দিন জীবিত থাকবেন এই টাকাটা খরচ করে কিন্তু শেষ করতে পারবেন না। মানে আপনি যদি কোনো কাজ না করেন বসে বসে যদি শুধু খরচ করেন ব্যাংকে রেখে তাহলে তো শেষ করতে পারবেন না আপনি আপনার জীবদ্দশায়। তো এই সুবিধাগুলো কিন্তু থাকবে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সার্কুলারগুলোতে কিন্তু থাকে। এখন আমাদের দেখা দরকার এই যে এত যে সুযোগ সুবিধা যা আছে এটার পরীক্ষা পদ্ধতি কীরকম, ঠিক আছে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। পরীক্ষা পদ্ধতি হচ্ছে যে অবশ্যই প্রিলি হবে, এখন তো 100 নম্বরের প্রিলি হচ্ছে, প্রিলিমিনারি হবে 100 নম্বরের, কখনো কখনো 80ও হতে পারে, তবে 100 নম্বর হচ্ছে সাধারণত হয়ে থাকে। লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের এবং ভাইভা হবে 50 নম্বরের। এই হচ্ছে 350 পরীক্ষা। তবে প্রিলির নম্বর কিন্তু যোগ হবে না, আপনাদের যোগ হবে লিখিত এবং ভাইভার নম্বর, এই দুইটা নম্বর যোগ করবে, অর্থাৎ 250 নম্বরের উপর এই নম্বরের উপরে মূলত চাকরিটা হবে। প্রিলিটা হবে শুধু আপনাকে বাছাই করার জন্য, প্রিলিটা এখানে থাকবে মূলত বাছাই করার জন্য, অর্থাৎ আপনাকে মানে লিখিত পরীক্ষার জন্য আপনাকে বাছাই করে নেওয়া হবে। মানে প্রায় লাখখানেক মতো পরীক্ষা দেয় প্রত্যেকটা পদে, আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের প্রায় 1 লাখ 1,20,000 এরকমই সাধারণত আবেদনকারী হয়ে থাকে। পাশাপাশি দেখেন যে অন্যান্য চাকরি পরীক্ষার তুলনায় কিন্তু এখানে আবেদনকারীর সংখ্যা কিন্তু একটু কম। আপনি যদি অ্যাভারেজ দেখেন পরীক্ষার্থীর সংখ্যা কম, আবেদনকারীর সংখ্যা কম, প্রতিযোগীর সংখ্যাও কিন্তু কম। তো এই ক্ষেত্রে যদি আপনি একটু ভালো করে পড়াশোনা করেন তাহলে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব। এই হলো এখানকার পরীক্ষা পদ্ধতি। তবে সাম্প্রতিক কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কিন্তু একটু চেঞ্জ এসেছে। আপনারা ভালো করে দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের এডি আর সিনিয়র অফিসার এই দুইটা পদের পরীক্ষা পদ্ধতি একরকম,
আর অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ এই দুইটা পদের পরীক্ষা পদ্ধতি কিন্তু অন্যরকম। একটু ভালো করে দেখেন, যারা সাম্প্রতিক পরীক্ষা দিয়েছেন হঠাৎ করে এই যে পরীক্ষাগুলো চলমান, আজকে যেটা পরীক্ষা হলো অফিসার ক্যাশ, এই তো এই বছরই সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের পরীক্ষা সম্ভবত একই দিনে হয়েছিল, সকাল বিকাল। তো এই পরীক্ষায় কিন্তু খেয়াল করে দেখেছেন যে সকালে যখন সিনিয়র অফিসার পরীক্ষা হলো, এখানে দেখেন যে জিকের কোনো প্রশ্ন আসেনি। মানে যারা প্রথমবারের মতো পরীক্ষা দিতে গেছে অথবা যারা সিলেবাস সম্পর্কে একদমই জানে না, তারা কিন্তু একটু হতাশ হয়ে গেছিল যে কী ব্যাপার, আজকে জিকের কোনো প্রশ্ন নাই কেন। এবং নতুন ধরনের এক ধরনের প্রশ্ন দেখেছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির, মানে নতুন ধরনের একটা প্রশ্ন প্যাটার্ন দেখেছে। তো এটা অবশ্যই এটা 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 মানে পরীক্ষা পদ্ধতিতে চেঞ্জ এসেছে। কোথায় কোথায় চেঞ্জ এসেছে সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন, যেমন আগে যেমন একবার প্রস্তুতি নিলেই কিন্তু 6টা বা 7টা পদে কিন্তু পরীক্ষা দিতে পারতেন বাংলাদেশ ব্যাংকের। একটা হলো বাংলাদেশ ব্যাংকের এডি, সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অধীনে যেটা আছে সেটা হচ্ছে অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, পাশাপাশি রুরাল ক্রেডিট। এই 6টা পদে একসাথে একবার প্রস্তুতিতে পরীক্ষা দিতে পারতেন। কিন্তু এখন কিন্তু প্রস্তুতিতে কিন্তু একটু ভিন্নতা এসেছে। তার মানে দিন দিন এই পরীক্ষাটা কিন্তু একটু কঠিন হতে শুরু করেছে। ঠিক আছে, তো এই বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসারের পরীক্ষা পদ্ধতিটা কেমন? এখানে সাধারণত বাংলা থেকে প্রশ্ন থাকবে, প্রিলি। এটা কিন্তু প্রিলি নিয়ে কথা বলতেছি আমি, প্রিলি নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এছাড়াও থাকবে ইংলিশ, থাকবে ম্যাথমেটিক্স, থাকবে অ্যানালিটিক্যাল এবিলিটি নামে নতুন একটা চ্যাপ্টার অন্তর্ভুক্ত করেছে, এখানে 10 নম্বর থাকবে। এছাড়াও আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ যেটা আছে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং যে নলেজ আছে, এটার উপরে আলাদা করে 20 নম্বরের প্রশ্ন এখান থেকে হবে। এছাড়াও আইসিটি থেকে হবে 10। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেছেন, এখানে কিন্তু জিকে কিন্তু তুলে দিয়েছে। দেখেন, বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসার এখন কিন্তু জিকের কোনো প্রশ্ন আসবে না। এই বিষয়টা কিন্তু খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসারে এখন থেকে আর জিকের কোনো প্রশ্ন থাকবে না। যেটা কিছুদিন আগে যে পরীক্ষাটা হলো এখানে কিন্তু এই প্রশ্ন ছিল না। সিনিয়র অফিসারের যে পরীক্ষাটা হলো এখানে কিন্তু ছিল না। সামনে আগামী 17 তারিখ যে বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাটা হবে এখানে কিন্তু জিকে থেকে কোনো প্রশ্ন থাকবে না। তার মানে এখানে কিন্তু জিকে পড়তে হচ্ছে না, এই জায়গাতে এসে কিন্তু জিকে আপনাকে পড়তে হচ্ছে না। এখন দেখা যাক যে সে কী কী টপিকগুলো রয়েছে সেটা একটু আমরা ভালো করে দেখি। প্রিলিতে যে টপিকগুলো আছে সেখানে দেখেন যে বাংলাতে 20 নাম্বার থাকে। এখানে কিন্তু একদম বিভাজন করে দিয়েছে যে লিটারেচার থাকবে হচ্ছে 5 আর গ্রামার থাকবে হচ্ছে 15। এটা বাংলা থেকে, মানে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য এই টোটাল থাকবে এখানে 20। আর এদিকে ইংলিশ গ্রামার থাকবে 7 আর ভোকাবুলারি থাকবে 13। এই তো এখানে হচ্ছে কত 20, সাধারণত এইভাবেই আসে। আর এদিকে ম্যাথমেটিক্স থাকবে 20 নম্বর, ম্যাথমেটিক্স মানে গণিতের উপরে থাকবে 20 নম্বর। এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব মিলায়, ত্রিকোণমিতি, পরিমিতি সব কিছু মিলায়। আর এদিকে থাকবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে থাকবে হচ্ছে 10 নম্বর, এখানে থাকবে 10। এখানে সাধারণত 10টা প্রশ্ন বা 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন থাকবে 10 নম্বর। আর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ এখানে থাকবে 20 নম্বর। এটা থেকে আগে কিন্তু ব্যাংকিং নলেজের উপর প্রশ্ন আসতো, সাধারণ জ্ঞানে খুব কম আসতো, 2, 4, 5টা আসতো, কিন্তু এবার কিন্তু 20 নম্বর আছে। তার মানে এটার উপরে কিন্তু একটু বাড়তি পড়াশোনা করতে হবে। আর এখানে থাকবে আইসিটিতে থাকবে হচ্ছে 10। এই হলো টোটাল 100 নম্বরের পরীক্ষা। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু জিকে কিন্তু নাই, সাধারণ জ্ঞান কিন্তু নাই। আর বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে হবে না বাংলাদেশ ব্যাংক এডি এবং সিনিয়র অফিসারের জন্য। এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে এডি প্লাস হচ্ছে এসও সিনিয়র অফিসার। এটার জন্য হচ্ছে এই সিলেবাসে এখন থেকে প্রিলিমিনারি পরীক্ষা চলমান আছে, হচ্ছে এবং সামনেও হবে। এখন দেখা যাক এটা রিটেন কেমন হবে, লিখিততে কী কী থাকে। লিখিততে একটু চেঞ্জ এসেছে, একটু খেয়াল করে দেখেন। লিখিতের মধ্যে কিন্তু পার্থক্য করেছে, আগের মতো কিন্তু একই টার্ম কিন্তু এখন আর নাই, বা একই পড়াশোনা কিন্তু এখন আর নাই। বাংলাদেশ ব্যাংক এডি এবং সিনিয়র অফিসারের জন্য দেখেন যে ফোকাস রাইটিং আছে বাংলা, এটা বাংলা ফোকাস রাইটিং, এটা বাংলাদেশ ইস্যু হতে পারে, পাশাপাশি গ্লোবাল ইস্যু নিয়েও হতে পারে। বাংলায় আপনাকে ফোকাস রাইটিং করতে হবে, এখানে আছে 30 নম্বর। ইংলিশেও ফোকাস রাইটিং আছে, ইংলিশে এখানে আছে 30 নম্বর। এটা গ্লোবাল ইস্যু হতে পারে অথবা বাংলাদেশ অ্যাফেয়ার্স হতে পারে, আমাদের দেশীয় কোনো ইস্যু হতে পারে অথবা বৈশ্বিক কোনো ইস্যু নিয়ে হতে পারে। এছাড়াও এখানে জেনারেল নলেজ থাকবে 10। আগে জেনারেল নলেজে কিন্তু 30 নম্বর ছিল, এটাকে এবার কমিয়ে নিয়ে আসছে, কমিয়ে নিয়ে এসে করেছে 10। দেখেন রিটেনে কিন্তু জিকে আছে। একটা বিষয় খেয়াল করে দেখেন, প্রিলিতে জিকে নাই কিন্তু রিটেনে জিকে আছে। তার মানে কিন্তু আপনাকে জিকেও কিন্তু প্রস্তুতি নিতে হবে, প্রিলিতে না লাগলেও আপনাকে রিটেনে কিন্তু লাগবে। ঠিক আছে, এই 10 নম্বরের প্রশ্ন কোত্থেকে আসবে, এই জন্য আবার দুনিয়ার জিনিস কিন্তু পড়তে হবে আপনাকে। এরপর দেখেন ম্যাথমেটিক্স আছে এসএসসি লেভেলের 5, 6, 30। এখানে 30 নম্বরে ম্যাথমেটিক্স থাকবে, 30 নম্বরের গণিত থাকবে এখানে। এছাড়াও বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আছে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন,
এটা থাকবে হচ্ছে 20 নম্বর। এটা বিভিন্নভাবে আসতে পারে, এটা বিভিন্নভাবে আসতে পারে, একটা আসতে পারে বা চারটা আসলো, চারটাতে 5 নম্বর করে এইভাবেও আসতে পারে। এছাড়াও দেখা যায় যে অ্যানালাইটিক্যাল রিজনিং যেটা আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং কি আর্গুমেন্টিভ মানে আর্গুমেন্টেটিভ যেটা আছে, অ্যানালাইটিক্যাল যেগুলো আছে বিশেষ করে একটা মানসিক দক্ষতা টাইপের আর কি, এই টাইপের প্রশ্ন এখন থাকবে রিটেনে। এখানে থাকবে হচ্ছে 40। খেয়াল করে দেখেন, ম্যাথকে রাখা হয়েছে, ম্যাথে রাখা হয়েছে 30 এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এখানে রাখা হয়েছে 40। তার মানে আপনি দেখেন যে অনেকটা ম্যাথ টাইপের, বড় একটা মানসিক দক্ষতা টাইপের আর কি প্রশ্ন এখানে দেখেন, এখানে কিন্তু জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে বাংলা ব্যাকরণ কিন্তু রাখা হয়েছে, আগে কিন্তু বাংলা ব্যাকরণের উপর আলাদা কোনো প্রশ্ন হইতো না, এবার কিন্তু বাংলা ব্যাকরণ রাখা হয়েছে 10 নম্বর। তার মানে বাংলা ব্যাকরণ থেকেও রিটেন পরীক্ষায় প্রশ্ন হবে। এছাড়াও দেখা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা দক্ষ, এটার উপর থাকবে 20 নম্বর, এটার উপর থাকবে 20 নম্বর। এবং এখানে দেখেন যে ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ, এটাতে থাকবে 10 নম্বর। আপনারা দেখেন যে ইংলিশে এখানে কত নম্বর আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ইংলিশে এখানে থাকবে ট্রান্সলেশনে 20, এছাড়াও থাকবে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে থাকবে 20, পাশাপাশি দেখা যায় যে ফোকাস রাইটিংয়ে থাকবে হচ্ছে 30। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে ইংলিশে থাকবে হচ্ছে কত, 70, ইংলিশে আছে 200-র ভিতরে ইংলিশে থাকবে 70। আর আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে ম্যাথমেটিক্স টাইপের বা অ্যানালাইটিক্যাল টাইপের যদি প্রশ্ন হয়, এখানে ম্যাথমেটিক্সে থাকবে 30 আর হলো কি অ্যানালাইটিক্যাল এখানে থাকবে 40, দেখেন 70। তার মানে একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে ইংলিশ এবং ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এখানে 70 70 140, শুধু ইংলিশ আর ম্যাথমেটিক্যাল টার্ম এগুলোর উপরই থাকবে 140। আর বাকি বাংলাতে থাকবে হচ্ছে 30 এখানে, আর এদিকে হলো 10, এই 40। আর জিকে থাকবে 10, বুঝতে পেরেছেন? আর ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং 10। তাহলে খেয়াল করে দেখেন এখানে জোর দিতে হবে মূলত ইংলিশে জোর দিতে হবে, আপনাকে ম্যাথে জোর দিতে হবে, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এইটার উপর কিন্তু জোর দিতে হবে, অ্যানালিটিক্যাল রিজনিং যেটা আছে এই টপিকের উপর জোর দিতে হবে। মানে নতুন কিন্তু টার্ম আসছে, আগের মতো সেই ফোকাস রাইটিং লিখে 70 নম্বর, তারপর হচ্ছে কি প্রিসাইজ রাইটিং, এই যে এগুলো করে করে দেখা যায় যে কি অনেকেই এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট করতে পারতো। কিন্তু এখন কিন্তু এটা দিন দিন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে সামনে চাকরি পাওয়াটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। এর আগে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের থেকে কিন্তু তুলনামূলক বেশি পড়াশোনা কিন্তু আপনাদের এখন করতে হচ্ছে। তার মানে জিকে প্রিলির জন্য না থাকলেও কিন্তু রিটেনে ওই 10 নম্বরের জন্য কিন্তু অনেক জিকে পড়তে হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রশ্নের মধ্যে প্যাটার্নে কিন্তু চেঞ্জ এসেছে। এবার আমরা দেখব যে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ এখানে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন, এখানে একটু ভিন্ন ধরনের প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছে, এখানে একটু ভিন্ন ধরনের প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছে, সেটা একটু ভালো করে দেখা যাক। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে বাংলা থেকে থাকবে 25, ওখানে কিন্তু বাংলায় ছিল 20 কিন্তু এখানে বাংলায় থাকবে 25। তো এখানে দেখা যায় লিটারেচারে সাধারণত 5 থেকে 10 নম্বর থাকবে, আর গ্রামারে থাকবে 15 থেকে 20 নম্বর থাকবে। অর্থাৎ লিটারেচার যদি 5 থাকে তাহলে গ্রামারে থাকবে 25, এই 20 20 5 25। আর লিটারেচার যদি 10 থাকে তাহলে গ্রামারে থাকবে 15, তাহলে 15 আর 10 25। এছাড়াও দেখেন ইংলিশের ক্ষেত্রে 25 আছে, ওখানে ছিল 20 এখানে কিন্তু করেছে 25। এই ক্ষেত্রে দেখা যায় যে গ্রামার থেকে যদি 12 থাকে তাহলে ভোকাবুলারি থাকবে কত, 13, এই হলো 25। অথবা গ্রামার থেকে যদি 7 থাকে তাহলে লিটারেচার মানে ভোকাবুলারি থাকবে হচ্ছে 18, এই 25। মানে এ ক্রস মানে যে কোনোভাবেই আসতে পারে, মানে 7 থেকে 12টা প্রশ্ন গ্রামার আর 13 থেকে 18টা প্রশ্ন আসবে ভোকাবুলারি থেকে, এই হলো কত নম্বর, 25। আর ম্যাথমেটিক্সে এখানে রাখা হয়েছে মাত্র 20 নম্বর রাখা হয়েছে। এছাড়াও দেখেন এখানে আবার জেনারেল নলেজ আছে, এখানে আছে 20। তার মানে আপনি দেখতেছেন মানে আপনাকে এখন জিকেও পড়তে হবে। তার মানে ব্যাংকের প্রস্তুতি নিতে গেলে কোথাও জিকের নম্বর কম, কোথাও জিকের উপর বেশি জোর দেওয়া হয়েছে, কোথাও প্রিলিতে জিকে নাই রিটেনে আছে, কোথাও প্রিলি রিটেন দুইটাতেই জিকে আছে। মানে এ একটা বিষয়। পাশাপাশি আর কিন্তু পড়ার কিন্তু যে মানে পড়াশোনা করার যে ইয়েটা মানে এটাকে কি বলা হয় যে গণ্ডিটা, এটা কিন্তু আরও বাড়ানো হয়েছে। আগের মতো ওই যে কয়েকটা ধারা পড়লেই কিন্তু হবে না। এবার খেয়াল করে দেখেন আইসিটি থেকে এখানে দেওয়া আছে 10 নম্বর, আইসিটি থেকে আছে 10, এই হচ্ছে বিষয়। এরপর খেয়াল করে দেখেন পরবর্তীতে যদি আমরা রিটেন যদি দেখি, এই যে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের যদি রিটেন দেখি, এখানে দেখেন ফোকাস রাইটিং আছে বাংলাতে, এই বাংলা ফোকাস রাইটিংয়ে থাকবে 35 নম্বর, আর ফোকাস রাইটিং যেটা ইংলিশ এটাতে থাকবে কত, 30 নম্বর। এখানে কিন্তু ফোকাস রাইটিংয়ে একটু নম্বরটা কিন্তু এদিক সেদিক করেছে, খেয়াল করে দেখেছেন। এছাড়াও দেখেন জেনারেল নলেজ এখানে থাকবে 30, এখানে আবার জিকে পড়ে একটু আরাম আছে, কারণ ওইখানে জিকেতে 20 আর এখানে হলো 30, 50 নম্বর। মানে রিটেনে এবার কিন্তু জিকে আছে, এখানে জিকেতে বেশি আছে। ম্যাথমেটিক্স আছে 25, এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনাদের সাধারণত 5টা করে ম্যাথ দিবে, 5 5 কত 25 এভাবে থাকবে।
বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু বিভাজন করা হয়েছে। আপনাদের 5টা ট্রান্সলেশন থাকবে, 4 5 কত 20। এছাড়াও দেখা যায় ইংলিশ টু বাংলা, এবার বাংলা টু ইংলিশ আবার ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আছে, এখানেও 5টা থাকবে, 4 5 কত থাকবে 20। আর প্রিসাইজ রাইটিং ইন ইংলিশ এখানে থাকবে 20। আর কম্প্রিহেনশন ইন ইংলিশ এখানে কম্প্রিহেনশনে থাকবে হচ্ছে সাধারণত 5টা থাকে, 4 5 কত থাকবে 20 নম্বর। তো এখানে দেখেন আপনি যদি ওই বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসার যেটা আছে ওইটার রিটেনের সিলেবাস দেখেন, আর অফিসার জেনারেল অফিসার ক্যাশের যে রিটেনের সিলেবাস আসমান জমিন তফাৎ, মানে বিশাল পার্থক্য। তার মানে এখন কিন্তু আগের মতো করে প্রস্তুতি নিলেই কিন্তু হবে না, এখন প্রস্তুতি নিতে হবে কি মানে ভিন্ন কৌশলে। তার মানে 2বার প্রস্তুতি নিতে হবে, এক প্রস্তুতিতে আর সবগুলো ব্যাংকে চাকরি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন এগুলোর জন্য করণীয় কি, করণীয় সম্পর্কে একটু বলবো আমি। তার আগে বলি যে ব্যাংক জবের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইফ ব্যাচ 10 এখানে আপনারা যুক্ত হতে পারেন। এখানে আপনাদেরকে প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইভা একদম কম্বাইন্ড একটা প্রস্তুতি আপনাদের না, মানে এখানে কম্বাইন্ড একটা প্রস্তুতি হবে, ঠিক আছে। একদম রিটেন, প্রিলি রিটেন এবং ভাইভা মাত্র 2150 টাকা আপনারা এখানে যুক্ত হতে পারেন। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মানে যেটা হলো চ্যাম্পিয়ন অফার 58% ছাড়ে আপনারা এখানে যুক্ত হতে পারেন। প্রিলি রিটেন এবং ভাইভা একবারে কম্বাইন্ড একটা প্রিপারেশন এখানে হবে। আচ্ছা, এর মাঝে আপনাদের একটু কথা বলে নেই যে কোন কোন বইগুলো ফলো করবেন। বাংলার জন্য তো আপনারা এগুলো জানেনই, তবে মনে রাখবেন বর্তমান সময়ের জন্য আপনাদের ফলো রাখতে হবে বা ফলো করতে হবে মূলত আইবি এর যে বইগুলো আছে, এই আইবি এর রিলেটেড যে বিশেষ করে ইংলিশ ম্যাথ যে বই আছে এটা ফলো করতে হবে। এর সাথে ফলো করতে হবে এক্সাম ভেদা যে বই আছে, এক্সাম ভেদা এটা আপনাকে ফলো করতে হবে। পাশাপাশি ইন্ডিয়া ভিক্স যেটা আছে, ইন্ডিয়া ভিক্স, এই ইন্ডিয়া ভিক্সের যে ম্যাথগুলো আছে, ইন্ডিয়া ভিক্সের যে ইংলিশগুলো আছে এগুলো আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনাকে এখান থেকে সাহায্য নিতে হবে ব্যারন্সের যে বইগুলো আছে, এই ব্যারন্সের বইগুলো দেখতে হবে। এছাড়া ক্লিফস টফেলের যে বইগুলো আছে, ক্লিফস টফেল, এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে। বাড়তি কিন্তু এবার কিন্তু আরও কিন্তু ঝামেলায় কিন্তু একটু বেশি, যেহেতু আপনাদেরকে অ্যানালাইটিক্যাল রিজনিং দিয়েছে। তার মানে এক্সাম ভেদা, ইন্ডিয়া ভিক্স, তারপর হচ্ছে আইবি এর প্যাটার্নের যে বিষয়গুলো আছে, আইবি এর যে বইগুলো আছে এগুলো কিন্তু আপনাকে বিস্তারিত দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের মনে রাখতে হবে ব্যাংক জবের জন্য কেউ যদি ব্যাংক জব যদি পেতে চায় তার একটা সুকৌশল আছে। সেই কৌশল হচ্ছে আপনি বিগত 10 বছরের প্রশ্ন, বিগত 10 বছরের যে ব্যাংকের যে প্রশ্নগুলো আছে, মানে সরকারি ব্যাংকের যে প্রশ্নগুলো আছে, বিগত 10 বছরের ব্যাংকের প্রশ্নগুলো একদম পড়তে 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 যেন এমন অবস্থা হয়ে যায় যে মানে এগুলো যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়েন, মানে এগুলো আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে, এগুলো আপনি 6 মাসেও শেষ করতে পারবেন না। মানে আপনি যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি পড়েন, 6 মাসের টার্গেট নিয়ে পড়তে পারেন, শেষ করতে পারবেন কিনা জানি না, তবে 6 মাস যদি একটু মনোযোগের সাথে যদি এগুলো যদি পড়াশোনা করেন তাহলে আপনি একটা 100% ব্যাংক জব পাবেন। মানে কেউ যদি অন্তত বিগত 10 বছরের প্রশ্নগুলো যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে যদি A to Z যদি শেষ করতে পারে, 100% ব্যাংকে তার একটা জব হবেই। তবে বিগত 10 বছরের প্রশ্ন যেভাবে আমরা পড়ি এভাবে পড়লে হবে না, আপনাকে বিস্তারিত পড়তে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, 4টা অপশনই ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে। যদি আপনি বিগত 10 বছরের প্রশ্ন এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি পড়েন, আর কিছু যদি নাও পড়েন, তাও একটা ব্যাংকের চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন। তবে এটা পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনার কাছে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন আপনি পড়তে গিয়ে দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আপনার 6 মাসও আপনি কুলাইতে পারবেন না, ঠিক আছে। আর এর সাথে বর্তমান যে পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেমে অবশ্যই এই বইগুলো আপনাদের অবশ্যই সাথে থাকতে হবে। এছাড়াও আপনাদের মনে রাখতে হবে যে পিয়ারসন অবজেক্টিভ যে ইংলিশ নামক একটা বই যে আছে, পিয়ারসন, এই বইগুলো আপনাদের থাকা উচিত। পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ যেটা আছে, আইবি এরটার বইটা থাকতে হবে, এক্সাম ফেদার বই, ইন্ডিয়া ভিক্সের বই, ব্যারন্সের বই, ক্লিফসের বই এবং পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ যেটা আছে, এই কয়েকটা বইকে আপনার ফলো করতে হবে যদি আপনি বাংলাদেশ ব্যাংকের এডি পাশাপাশি সিনিয়র অফিসার যদি হতে চান। আর যেটা হচ্ছে যে অফিসার জেনারেল অফিসার ক্যাশ, এটার জন্য আপনাকে যেটা করতে হবে বিগত 10 বছরের প্রশ্নগুলো যদি আপনি নিয়মিত চর্চা করেন, এটাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি এবং সিনিয়র অফিসারের জন্য অবশ্যই আপনাকে এই বইগুলো ফলো করতে হবে। এই বইগুলো ফলো করা ছাড়া আপনার চাকরি পাওয়াটা বর্তমানের জন্য টাফ হয়ে যাবে। কারণ বর্তমানে যেহেতু আপনারা দেখতেই পারেন যে এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে ফেলেছে, পুরা প্রিলি রিটেন একদমই কিন্তু একদম আসমান জমিন একদম পার্থক্য করে ফেলেছে। তো এই জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবার ডাবল খাটনি করতে হবে।
ঠিক আছে, তো আজকে আপনাদেরকে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমি কিন্তু বলেছি এবং কোন কোন বইগুলো ফলো করবেন এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা তথ্য জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি কিভাবে প্রমোশন হয়, কি কি সুযোগ সুবিধা আছে, এগুলো আমি জানানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের বিদ্যাবাড়িতে চলমান 51তম বিসিএস অ্যাডভান্স লাইভ ব্যাচ 3, 52তম বিসিএস যারা অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েন লাইভ ব্যাচ 7, এনটিআরসি প্রিলি লাইভ ব্যাচ 5, 11 থেকে 20তম গ্রেড ডায়মন্ড লাইভ ব্যাচ 10, ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইভ ব্যাচ 10, প্রাইমারি প্রো অ্যাডভান্স লাইভ ব্যাচ 3, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি টার্গেট কম্বাইন্ড লাইভ ব্যাচ 2। এডিতেও তো এখন আর যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ 17 তারিখ পরীক্ষা। এছাড়া 19তম এনটিআরসি বিশ্বভিত্তিক লাইভ ব্যাচ 3, এখানে আপনারা যুক্ত হতে পারেন। প্রায় 40টা সাবজেক্টে আমাদের ব্যাচ ওপেন আছে। এনটিআরসি সাবজেক্টিভ, এনটিআরসি সার্কুলার খুব তাড়াতাড়ি আসতেছে, সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। এছাড়াও দেখা যায় 19তম এনটিআরসি যেটা সামাজিক বিজ্ঞান, এখানে যুক্ত হতে পারেন। পাশাপাশি এনটিআরসি যেটা গণিত আছে, এছাড়াও ইউনিয়ন সমাজকর্মী, যারা ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন, এছাড়াও যারা স্বাস্থ্য সহকারী পদে প্রায় 1 লাখ কর্মী নেওয়া হবে, স্বাস্থ্য সহকারী, এই স্বাস্থ্য সহকারী ব্যাচেও আপনারা যুক্ত হতে পারেন 58% ছাড়ে। তার মানে এখানে দেখেন যে আপনারা, এছাড়াও যে প্রাইমারি, বিশেষ করে প্রাইমারির কথা যদি বলি, আজকের ওরিয়েন্টেশন ক্লাস নিলাম 3 নাম্বার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস নিলাম, ওনাদের ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 38,443টা পদে, শূন্য পদে কিন্তু সার্কুলার আসতেছে। কারণ প্রাইমারি যে প্রধান শিক্ষক এবং এখানে প্রধান শিক্ষক নিয়োগের যে এতদিন যে আইনি বাধা ছিল, মামলা ছিল, এগুলো নিষ্পত্তি হয়ে গেছে, আইনি বাধা দূর হয়ে গেছে। এখন হচ্ছে কি পদোন্নতির মাধ্যমে কিছু প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো নিয়োগ দেওয়ার কারণে ওই সহকারী শিক্ষকের পদগুলো কিন্তু শূন্য হয়ে যাবে, প্রায় 38 থেকে 39,000 কিন্তু শূন্য পদ হয়ে যাবে। এই পদে এবছরই কিন্তু নিয়োগ সার্কুলার আসতেছে। পাশাপাশি যে 14,000 যে নিয়োগ যেটা আটকে আছে, ওনাদেরকে কিন্তু এ মাসে ট্রেনিংয়ে পাঠানো হবে। 2 মাসের ট্রেনিং শেষ করেই কিন্তু তাদেরকে আবার তারা চাকরিতে যোগদান করবে। আর পাশাপাশি এই প্রায় 38 থেকে 40,000 শূন্য পদে কিন্তু সার্কুলার সামনে আসতেছে, যেটা শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন। পাশাপাশি সামনে এনটিআরসি সার্কুলারের কার্যক্রমও কিন্তু এই জুলাই থেকে শুরু হচ্ছে। তো দ্রুত কিন্তু সার্কুলারগুলো আসতেছে। তো বসে না থেকে আপনারা দ্রুত প্রস্তুতি শুরু করেন, একা শুরু করেন আর আমাদের সাথে যুক্ত হয়ে শুরু করেন, একভাবে শুরু করলেই হচ্ছে। তো আপনারা মাত্র 58% ডিসকাউন্টে কিন্তু এই সকল ব্যাচে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন। ঠিক আছে, এছাড়া তো যে কোনো তথ্য জানতে, শুধু ব্যাংকের চাকরি না, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644433300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তবে ব্যাংকের চাকরিটি কিন্তু আপনাদের জন্য একটা কি, মানে বর্তমান সময়ে যারা এর আগে যারা ব্যাংকের জন্য পড়াশোনা করেছেন বা একটু অবহেলা করেছেন, আপনারা দেখতেই পারতেছেন যে পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ করেছে, অনেক কঠিন করে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এডি এবং সিনিয়র অফিসারটা বেশ জটিল করে ফেলেছে। ঠিক আছে, তো এই সম্পর্কে কিন্তু আপনাদের একটু ধারণা রাখতে হবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি প্রতিদিন চাকুরির সার্কুলার, যারা চাকুরির সার্কুলার দেখতে একটু সমস্যা হয়, তারা এই ওয়েবসাইটে ঢুকে জব সার্কুলার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা প্রতিদিন যতগুলো সার্কুলার আসতেছে প্রত্যেকটা সার্কুলার আপনি এখান থেকে পেয়ে যাবেন, একটা ওয়েবসাইটের ভিতরেই আছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজের সাথে তো যুক্ত আছেনই, এর মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন চাকরির যে আপডেট তথ্যগুলো এগুলো জানতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অনেকেই যুক্ত আছেন, বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল আছে এটার সাথে যুক্ত থাকলেও আপনার চাকরির যে বিভিন্ন তথ্যগুলো আছে এই তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে চলমান প্রায় 3,000 পদে যে সার্কুলার, এর মধ্যে 2টা সার্কুলারের আবেদন প্রক্রিয়া শেষ, আর একটা 12 তারিখ পর্যন্ত আছে চলতি মাসের, প্রায় 1300+ পদের অফিসার ক্যাশ, যেটা এখানে যারা আবেদন এখনো করেনি তারা দ্রুত আবেদন করতে পারেন। পাশাপাশি কিভাবে প্রস্তুতি নেবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ব্যাংকের চাকরি প্রস্তুতি যে আজ থেকে 6 মাস আগে যেরকম প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং পরীক্ষা পদ্ধতির প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিনিয়র অফিসার বাংলাদেশ ব্যাংকের এডির একটা প্যাটার্ন চলে আসছে এবং অফিসার জেনারেল অফিসার ক্যাশে কিন্তু আলাদা একটা প্যাটার্ন চলে আসছে, এবং 2টা প্যাটার্নের মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। এবং দেখা যায় যে আপনাকে প্রস্তুতি নিতে হবে কিন্তু দুবার, মানে কোথাও একই জিনিস, কোথাও জিকে নাই, প্রিলিতে নাই, কিন্তু রিটেনে 10 নম্বর, আবার কোথাও প্রিলিতেও জিকে আছে, রিটেনেও আছে। তো এই যে বিষয়গুলো, পাশাপাশি অ্যানালিটিক্যাল রিজনিং কিছু বিষয় যুক্ত হয়েছে যেটা আসলেই খুবই ক্রিটিক্যাল। এই বিষয়গুলো না পড়লে আসলে পারা যাবে না, আন্দাজ করে এখানে পারা যাবে না। তো এই জন্য প্রস্তুতিটা আপনাকে নিতে হবে আগে থেকেই, এখন থেকেই। তাই চাইলেই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে আমার সাথে যুক্ত ছিলেন। সবাইকে পরবর্তী কোনো আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।